জনগণের ইচ্ছায় সংবিধান প্রতিদিন হবে প্রয়োজনে, দ্যাট ইজ ল। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিল এই প্রেসিডেন্টের সংবিধান সমুন্নত রাখার কথা বলছে। হ্যাঁ বলছে, সেটা ব্যাখ্যা দিব। এক শিটে লিখে সবাইকে বলবেন হ্যাঁ না, আমি তো 10টা একমত হব, 10টা একমত হব না, আমার তো বক্তব্য থাকে। এইভাবে তো কোনো ভোট হইতে পারে না। জুলাই সনদ বাস্তবায়ন চান কি চান না, এই সরকারকে মালিকানা লিখে দেওয়া হয়েছে যে ঐক্যমত্য করবে, যা আসার সংস্কার করবে। ওনার মেয়াদটা উনি নির্ধারণ করছেন যে অল্প সংস্কার করলে ডিসেম্বরে যাব, আর বেশি হইলে আমি জুনে চলে যাব। গোলাম আজমের বই লেখা আছে পিআর সিস্টেমে, আমি সমকালে লিখছি, ডকুমেন্ট আছে, আমার ছবি দিয়ে ছাপা হয়েছে। জনগণরে গিয়ে বলবেন আমরা ক্ষমতায় গেলে এই করব, আমরা ক্ষমতায় গেলে এইটা আপনার পার্থক্য। রাষ্ট্র গঠনের বেলায় আপনি এত পার্থক্য কেন? চাঁদাবাজি যে হয়, দুর্নীতি হয়, এটার জন্য অনেক দেশে তো মৃত্যুদণ্ড আছে, আপনি আইন করলেন না কেন? দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ, এবং আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে আরও উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আপনাদের দুজনেরকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে সাম্প্রতিক রাজনৈতিক নানা ইস্যু নিয়ে। শুরুতে এম এ আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই। সেক্ষেত্রে সম্প্রতি আপনার ঐকমত্য কমিশন বৈঠক করেছেন এবং দীর্ঘ 7 মাসের মধ্যে 70টির বেশি বৈঠকে তারা একমতে আসতে পারেনি দলগুলোকে নিয়ে। এমন বাস্তবতায় আগামী 10 তারিখে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চায় কমিশন, এবং দলগুলোকে নিয়ে তারা 16 বা 15 তারিখে জুলাই সনদে স্বাক্ষর করাতে চান। এর মধ্যে অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে বিএনপি চাইলেই কি সব সমাধান হয়ে যেতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম কথাই হচ্ছে এটা অবৈজ্ঞানিক। কোনো ইস্যুতে আমরা তিনজনের নীতি আদর্শ এক, তিনজনের মনোভাব এক, চিন্তা শক্তি এক, সব ইস্যুতে সবাইকে এক করতে চায় কেন? প্রথম প্রশ্ন এটা অবৈজ্ঞানিক। এগুলো হলো রাজনৈতিক দল, ব্যক্তির কথা বাদ দিলাম। রাজনৈতিক দলের নীতি আদর্শ আর আলাদা আলাদা বলেই তো রাজনৈতিক দল আলাদা আলাদা, সেখানে একমত তো হবে না। সেখানে যে ইস্যুতে একমত হয়, এবং প্রধান উপদেষ্টা তাই প্রথম বলেছিল, এটা ইউটিউব খুললেও পাবেন, যে যতটুকুতে সংস্কারে একমত হয় ততটুকুতে নিয়েই আমরা নির্বাচনে যাব। যারা যারা একমত হলো না আমরা ওয়েবসাইটে দিয়ে দেব, জনগণ দেখবে। ওই জায়গাটাই ছিল ঠিক। এখন ধরেন ঐক্যমতের চেষ্টা করা হচ্ছে যে সব ইস্যুতে একমত করা, এবং একমত যখন করতে পারছে না, বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, হ্যাঁ, যেগুলোতে সংবিধান পারমিট করে না। তো এখন এর জন্য আবার গণভোটের চেষ্টা করতে, গণভোটে 84টা আপনার আছে, সংস্কার প্রস্তাব আছে। এর ভিতরে 19টার মতো নো কনফিডেন্স আছে, 73টার মতো বিষয়ে তার একমত হয়েছে। তো এখন আমার বক্তব্য হলো, এটা গণভোটটা করবেন কেমনে? এক সিটে লিখে সবাইকে বলবেন হ্যাঁ না, আমি তো 10টা একমত হব, 10টা একমত হব না, আমার তো বক্তব্য থাকে। এইভাবে তো গণভোট হইতে পারে না। যদি সব ইস্যুতে একমত হতো, তারপরেও তো গণভোট লাগতো। কারণ হচ্ছে যে এই রাজনৈতিক দল 30টা রাজনৈতিক দলকে তো এই দেশ লিজ দেওয়া হয়নি। দেশের মালিক আমরা, জনগণ। ওনারা যখন নির্বাচিত হবে তখন আমাদের প্রতিনিধি আমাদের পক্ষে অ্যাক্ট করবে। এখন তো ওনারা মনে হচ্ছে আলোচনা করতেছে, মনে হচ্ছে ওনারা রাজি হলেই আমরা সবাই রাজি, ভাবটা এমন। তো ওনারা মালিকানা দেওয়া হয়েছে, দেশের মালিকানা লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই সরকারকে মালিকানা লিখে দেওয়া হয়েছে যে ঐক্যমত্য করবে, যা আসার সংস্কার করবে। হ্যাঁ, আমার মতামত নাই। তো আমার বক্তব্য যে সংস্কার কমিশন যে আপনার একমত হতে পারলো না, এটা যে গণভোট দিবে, কিভাবে দিবে? গণভোটে 19টা তো একটা দল, ওখানের একটা দলেরই নো কনফিডেন্স আছে, ওটাও তো গণভোটের ভিতরে লেখা থাকবে। আমি হ্যাঁ না জবাব দেবো কীভাবে? আমার তো ভিন্ন ইস্যুতে ভিন্ন মতামত থাকতে পারে, আমি জনগণের। তো তাহলে আলাদা আলাদা গণভোট, তাহলে 84টা গণভোট লাগবে, অথবা একসাথে 84টা সিটে হানা করতে হবে, তারপরে অঙ্ক করবেন। সেক্ষেত্রে কি প্রক্রিয়া হতে পারে বলে আপনি মনে করেন? না, গণ অভ্যুত্থানের যেটা ছিল, আমাদের এই সরকার প্রথম থেকে আমি মনে করব ভুল করে গেছে।
গণভোটে ছাত্ররা একটা গণভোটদান করেছে, জীবন গেছে, তারা তো চাইতেই পারে। এবং জাতীয় সম্মত একটা গণভোটের এই যে ছাত্র জনতা জীবন দিছে, একটা ফ্যাসিস্ট পালিয়ে গেছে, 5ই আগস্টে পালিয়ে গেছে, তো তাহলে তারা তো ছাত্ররা শহীদ মিনারে ঘোষণা করতে চেয়েছিল। সরকার বলল যে আমরা তৈরি করে দেব, সেইটা আর পাত্তা দিল না, ডিলে করতে করতে আসে এখন যখন সংস্কার ইস্যুগুলো আলোচনা আসছে, সামনে নির্বাচন সম্ভাবনা, এখন এটা নিয়ে নানান যার যার ইন্টারেস্টে তার বাগড়া দিচ্ছে। তো সেক্ষেত্রে এই গণভোটের এই ইস্যু এবং হচ্ছে জুলাই সনদ, এগুলোকে নির্বাচন বানচালের অথবা নির্বাচনকে বিলম্বিত করার কোনো অপশন আছে? এটাতে অনেক ইস্যু আছে জড়িত। একটা, নির্বাচন যদি ডিলে হয়। 2 হচ্ছে গণভোটের মাধ্যমে এটা একটা বার্গেনিং, যে গণভোটে অনেক ইস্যু আছে। আগে ধরে নেওয়া হয়েছিল যে বিএনপি হয়তো সরকার মেজরিটি পাইতে পারে, এখনও ঠিক আছে, কম বেশি যাই হোক কেন বিএনপি বেশি সিট পাবে। এই কারণে গণভোটে যা তাকে মানে প্রসেসে যা, ওখানে তো আবার পিআর সিস্টেম আছে, এগুলো ঢুকাতে চাইবে, ওটাও তো আছে। তো এটা হলো দেশে রীতিমতোভাবে একটা সমস্যা তৈরি করে রাখা। কারণ এই গণভোটে তো অবাস্তব বা অবৈজ্ঞানিক, এই গণভোটে যাওয়াই উচিত হবে না। কারণ গণভোট করতেছে আগে পরে। আমি আপনার কাছে আরো একবার আসবো। জনাব রাজ্জাকি, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে গণভোট নিয়ে এত মত পার্থক্য দেখা দিচ্ছে, এক দল বলছে নির্বাচনের দিনই হোক গণভোট, আরেক দল বলছে নির্বাচনের আগে হোক গণভোট। আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে নির্বাচনের আগে অথবা পরে গণভোট দিলে লাভ ক্ষতি কি হতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলের দর্শক শ্রোতা এবং আমার সিনিয়র বন্ধুবর সহ আলোচক। অনেকগুলা বিষয় এখানে। 1 নম্বর হলো গণভোট কেন, 2 নম্বর হলো গণভোট যদি না হয় তবে কিসের ভিত্তিতে নির্বাচন, 3 যদি আসেন সংবিধানের উপরে স্থান দেওয়া নিয়ে একটা কথা আসছে, 4 নম্বর একমত হতে পারতেছে না রাজনীতিবিদ, 5 নম্বর যদি ধরেন 427 জন লোক জুলাই আন্দোলনে তাদের মারা গেছে, এই বিষয়গুলা সব এখানে আছে। যদি রাজনীতিবিদরা ঐক্যমত্যের ভিত্তিতে বৈশা আলোচনায় ঐক্যমত্য হয়ে যেত তাহলে কিন্তু আর গণভোটের প্রশ্নটা ছিল না, নোট অফ ডিসেন্ট আসার কারণে। 1, 2 হচ্ছে যদি এই পদ্ধতিতে থাকতো, সবাই একমত হইতো, গণভোট না হইতো, তাইলে প্রশ্ন থাকতো গিয়ে পার্লামেন্টে গিয়ে রেটিফাই করার। 3 নম্বর হইল, আপনি যখন এই আলোচনাগুলো হচ্ছে, যখন জনগণকে রিপ্রেজেন্ট করতেছে যারা রাজনীতিবিদরা, আমি মোটামুটি একটা গবেষণা করে দেখছি এখানে সর্বোচ্চ 50% লোকের প্রতিনিধিত্ব হচ্ছে। তাতে যদি বিএনপির জন্য আমি 30-32-33% ধরি, জামাতের জন্য 12-13% ধরি, জামাত সাথে ইসলামী দল মিলে, তারপরে এনসিপি অন্যান্য সব দল মিলে যদি বাকি কিছু ধরি, তাতে হার্ডলি 50% লোকের প্রতিনিধিত্ব হচ্ছে। বাকি 50% কোথায়? বাকি 50%-এর প্রতিনিধি কারা? তার থেকে যদি 20% আমি বাদও দিই, আওয়ামী লীগের কথার কথা বলছি, আপনি জনগণ আনলে ঐক্যমত ওগুলোও ভাবতে, আমি তাদের এখন জনগণের কাতারে নিয়ে গেলে 50% লোক এর প্রতিনিধিত্ব এখানে নাই। এটা একটা দেশ, আপনি মাত্র 40 জন লোকে সব মিলে 50% রিপ্রেজেন্ট করবেন আর আপনি এটা সিদ্ধান্ত হয়ে যাবে, ইট ইজ জাস্ট রং। নোট অফ ডিসেন্ট ফিসেন্ট কিচ্ছু থাকবে না যদি আপনি গণভোটে দেন। গণভোটে কি দিবেন? গণভোট হলে জুলাই সনদ বাস্তবায়ন, এবং জুলাই সনদে কি আছে টোটালটাই লেখা থাকবে। জুলাই সনদ বাস্তবায়ন চান কি চান না, এটা হবে বক্তব্য। এবং সেখানে ওই 50% জনগণের প্রতিনিধিত্ব কারা? শুধুমাত্র এই 50% লোক যেহেতু অ্যাবসেন্ট, গণভোটে দিতে ম্যান্ডেটরি। আর গণভোট নিয়ে এখন বিতর্ক এই জন্য করতে চাই না, ইট ইজ অলরেডি ডিসাইডেড যে গণভোট হবে। নাও দ্য কোশ্চেন ইজ, গণভোট আগে নির্বাচন এবং কি প্রক্রিয়ায় হতে পারে, এবং কি প্রক্রিয়ায় হবে। প্রক্রিয়া তো বললামই ওইটা, এবং তারপরে বাকিটা নির্বাচন কমিশন আমাদের জানাবে নিশ্চয়ই কোন প্রক্রিয়া হবে। এবং আগে পরের পার্থক্যটা কি, আপনি সেইখানে আসেন। প্রথম কথা হলো, নির্বাচনের দিন যদি একই সাথে আপনি এইটা করেন, যেটা ওনরা বলছেন, আমি ওনরা বলবো না, যে বড় দল যারা বলতেছে যে আমরা একই দিনে চাই, একই দিনে যদি চান তাহলে আপনার নির্বাচনটা যে হয়ে যাবে, আপনি তো পার্লামেন্ট নির্বাচন হয়ে গেল, সংসদ নির্বাচন তো হয়ে গেল, সংসদ নির্বাচন হয়ে গেল, থাকলো গণভোটের পার্ট, হ্যাঁ বা না তখন অবান্তর, সংসদ তো হয়ে গেল। 1, 2, এই সংসদটা কোন আলোকে হইল, কোন বিধিতে হইল, কোন আইনে হইল, কোন সংবিধানে হইল? 1,
দুই, আপনার জুলাই সনদের যে বাস্তবায়নটা, তার যে প্রতিফলনটা নির্বাচনের মাধ্যমে হতে চায়, সেটা কিভাবে হইল? ওটা তো সাইড হয়ে থাকবে। আর আপনি সংবিধানের কথা যদি বলেন, সংবিধান যেটা আমাদের আছে, যে নির্বাচনটা তো দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডাইরেকশন দিচ্ছে নির্বাচনের জন্য, সে তো ওই সংবিধানের ভিতরে নাই, সংবিধানের বাইরে চলে গেছে। সে তো সংবিধানের বাইরে, মূল সংবিধানের বাইরে, সে তো অন্তর্বর্তীকালীন সরকার। ওই সংবিধান তো অন্তর্বর্তীকালীন সরকার নাই, এক। দুই, ওই সংবিধান যদি আপনি ধরতে যান, তাহলে তো সংসদ ভাঙার 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা। তারপরে কি কারো অধিকার আছে যে 26 ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন? সংবিধান সেটা বলে। সে কারণে বলছি, আপনি জুলাই গণভোটটা যদি আগে করেন এবং তার ভিত্তিতে যখন আপনি নির্বাচন করবেন, এটা টোটাল বৈধতা পাবে, পরিষ্কার, কোনো সন্দেহ নাই। এবং আপনি তখন নির্বাচন করতেছেন জুলাই সনদের ভিত্তিতে। এইখানে হলো পার্থক্যটা। সুতরাং সে কারণে আপনি যদি একই দিনে করেন ওই গণভোট, ওটা কোনো মূল্যই থাকবে না, কারণ আপনার সংসদ নির্বাচন তো হয়ে গেল, সেটাকে আপনি বাতিল করতে পারবেন না। বাতিল করার কথা আমি বলছিও না, কিন্তু আমরা যখন ঐক্যমত্য যখন হইলামই, তখন আগে করলে সমস্যাটা কোথায়? এক। দুই, আরেকটা প্রশ্ন আনে, আরেকটা কথা আছে, 427 জন লোক বিএনপির মারা গেল জুলাই আন্দোলনে। তাদের মহাসচিব বলছেন এই দেশটা, এই যে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট যেটা আমরা করতে যাচ্ছি, এটার সাথে পৃথিবীর কোনো রাজনীতির সম্পর্ক নাই, এর টোটালটা আমাদের দেশের। টোটালটা যখন আমার দেশের হয়, এত বিরোধিতা কেন হবে? কারণটা কি? কারণ আপনি সংবিধান দিয়ে আপনি আমাকে রুল করতে পারবেন না, জনগণকে সংবিধান চাপায়ে দিয়ে আপনি রুল করতে পারবেন না। জনগণের ইচ্ছায় সংবিধান প্রতিদিন হবে প্রয়োজনে, দ্যাট ইজ ল। আমি আমার বাসার আইন চেঞ্জ করি প্রতিদিন, আমি আমার অফিসের আইন চেঞ্জ করি প্রতিদিন, মেমোরেন্ডাম অফ আর্টিকেল কোম্পানি তার আইন চেঞ্জ করে প্রতিদিন। চলমান প্রক্রিয়া, জনগণের ডিমান্ডের উপরে এই যে একটা ব্লেম বুলশিট, মানুষকে ধোকা দেওয়া, এক। দুই হচ্ছে 427টা লোক আপনাদের মারা গেল, আপনাদের গায়ে লাগে না? পুরনো বন্দোবস্ত চেঞ্জ করতে হবে না? অফকোর্স করতে হবে। এখন আসেন, একটা কথা বারবার বলে, সংবিধানের উপরে স্থান দিব না। আরেকটা ভেগ টার্ম আমি আপনাকে বলছি। যেমন ধরেন আমার এই শার্টে একটা পকেট আছে, এখন এই পকেটটাকে আমি খুলে ফেললাম, যে আমার পকেটটা ভালো লাগে না, তাহলে কি আপনি পকেটওয়ালা শার্ট বলবেন এইটাকে? আর পকেটবিহীন শার্ট বলবেন। যে কোনো আইনে যখনই আপনি পরিবর্তন আনবেন, একটা অনুচ্ছেদে পরিবর্তন আনলেন, যে আগে ছিল 3 বছরের জেল, এখন সেটাকে বাড়াইয়া একটা আইনে করলাম 7 বছরের জেল, তাহলে আগের আইনটা থাকে? তো যখনই আপনি কোনো চেঞ্জ করুন, সে তো উপরে থাকবে। তা মানুষকে যে এগুলা বুঝানো হয়, জনগণ বিশ্বাস করেন, জনগণ এখন আর এত বোকা না। আমি প্রায় দেখি টকশোতে গিয়ে বলে জনগণ সংবিধান বোঝে না, জনগণ গণভোট বোঝে না, জনগণ যদি তাই হয়, তাহলে আপনার বসে সমাধান করতে পারলেন না কেন? এক। দুই, সংবিধান বলেন, গণভোট, এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করে একটা লেভেল, বটতলা বিষয় লক্ষ লক্ষ লোক নিয়ে না। পৃথিবীর সমস্ত সংবিধানই বিশেষজ্ঞরা লিখছে, সমস্ত সিদ্ধান্ত বিশেষজ্ঞরা নেয়। আমরা কথায় কথায় বলি, জনগণ খুব ভালো বুঝে। এই যে জুলাই চেতনা থাকতেছে না এখন বর্তমানে, এবং এটার বিরুদ্ধে একটা প্রক্রিয়া চলতেছে, এটা জনগণ পরিষ্কার বোঝে। আপনি গণভোট দেন, দেখবেন সবাই হা করবে যে ইয়েস আমরা চাই, কারণ আমরাও এটার প্রচার করব, বিকজ আমরা এটা চাই, উই ওয়ান্ট এ চেঞ্জ। আর বারবার সংবিধানের উপর যখনই অ্যামেন্ডমেন্ট হবে, সেটা আগের সংবিধান তখন থাকে না, ওই জায়গাটাতে নতুন অ্যাড হয়, সুতরাং ওইটাই তখন এক্সিস্ট করে। আর জনগণরা যদি বুঝায় সংবিধান পুরা বুলশিট, আপনার মানুষকে ধোকা দেওয়া হয়। ধন্যবাদ রাজাকে। জনাব আজিজ, আপনার কাছে একটু আসতে চাই যে গণভোট বাস্তবায়নে আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আপনার কাছ থেকে বুঝতে চাই এটার প্রয়োজনীয়তা আসলে কতটুকু বাংলাদেশের প্রেক্ষাপটে? বিষয়টা হলো গণভোট দরকার, কিন্তু গণভোটের প্রক্রিয়া, গণভোটে কেউ বিরোধিতা করে না, কিন্তু গণভোটের প্রক্রিয়া এবং তার ভিতরে কি রসদ আছে, রসদ নিয়ে আমরা জানি না। এই ঐক্যমত কমিশন গোপন রাখে। আগে যে গণভোটের আপনার যে জুলাই সনদের যে ড্রাফট করেছিল, সেখানে 24-এর জন্য ছিল, 52 সাল থেকে সব অ্যাবসেন্ট ছিল। পরে এটা সংশোধন করে একবার আমরা দেখছি, এক নজর ওয়েবসাইটে দিয়েছিল যে 52 সাল থেকে ওগুলো সব যুক্ত আছে। এখন সমস্যাটা একটাই হচ্ছে যে, যেমন রাজাকি ভাই বললো, এই সরকার সংবিধানের মধ্যে নাই, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার নাই। তো তাহলে তো সরকার ভ্যাকুয়াম, এটা সরকার অবৈধ। আগে তো সরকারকে খেদাইতে হবে। আমি বলছি, কারণ হচ্ছে এই সরকার ভুল করুক শুদ্ধ করুক, যেমন ধরেন শেখ হাসিনা যখন আসছে, তখন
জিয়াউর রহমানের এবং হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের সময়ের অনেক কিছু নিচে, অনেক কিছু নেয় নাই। হ্যাঁ, সংশোধন করছে, অনেক কিছু নেয় নাই কারণ হচ্ছে সরকারের তো প্রসেসের কোনো ভ্যাকুয়াম তৈরি করা যাবে না, সেখানে ভ্যাকুয়াম তৈরি যেখানে হবে সেখানটাকে নিয়ে নিছে। তো আমার বক্তব্য হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আসছে আমাদের সংবিধানে নাই, কিন্তু এটাকে দেখানো হয়েছে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত দিয়েছে। সেখানে বলছে ডক্টরিন অফ নেসেসিটি, এটা সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার কাজ চালাতে পারে। আমি রাজ্জাক বিভাগের সাথে একমত। সংবিধানে লেখা আছে 3 মাসের ভিতরে নির্বাচন। 3 মাসের ভিতরে নির্বাচন হলো না কেন? বিএনপি চাইছিল, পরে আবার শিফট করছে। এই তো, হ্যাঁ, শিফট করছে। তো আমার কথা হচ্ছে যে সংবিধান এইটা, আমি ওই অনুষ্ঠানে ছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিল এই প্রেসিডেন্টের সংবিধান সমুন্নত রাখার কথা বলছে। হ্যাঁ, বলছে, সেটা ব্যাখ্যা দিব। হ্যাঁ, এখন আমার বক্তব্য হচ্ছে যে ওইটা যদি ধরি আর 106 অনুচ্ছেদ যদি ধরি, তাহলে তো এটা সাংবিধানিক সরকার, সাংবিধানিক সরকার। কিন্তু প্রশ্ন, শিশির মনিরও ঐক্যবদ্ধ এই ঐক্যমত্য কমিশনের বক্তব্য দিয়েছে, আমিও আগে দিয়েছি যে এই সরকার, আপনার সেনাপ্রধান বলল 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। আমি বহুবার বলেছি তাকে কেন বলা হয় না কারা কারা আশ্রয় নিয়েছে, তার লিস্ট কেন দেয় না? শেষ পর্যন্ত লিস্ট দিছে, দেওয়ার পরে দেখা গেছে যে প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের কয়েকজন সেনানিবাসে আশ্রয় নেওয়া ছিল। তাহলে কে এই মতামতটা দিল? কিন্তু আমার কথা হচ্ছে দেশের সরকার প্রসেসে ভ্যাকুয়াম তৈরি না হয়, এই জন্য আমি বলছি রাষ্ট্রপতি বলেছে যে আপনার সে মতামত চেয়েছে, আমরা বিশ্বাস করি। একটু যোগ করি, আপনি যখন নির্বাচনী প্রচারণা করতে যাবেন, একজন প্রার্থী নিজের জন্য ভোট চাইতে যাবেন, তখন গণভোটের জন্য সে কিভাবে ভোট চাইবেন? ভোট চাইতে পারবে না তো, সে 2 নম্বরই করবে। গণভোটে নোট অফ ডিসেন্ট আছে 19টার মতো। গণভোটে সব লোক একমত হওয়ার কথা না। গণভোটে যদি খালি যদি লিখতো যে আপনি গণভোটে একমত কিনা, আমি মতামত জুলাই সনদে আপনি একমত কিনা, এই প্রশ্ন যখনই আসবে, সনদ যখন আসবে, সনদে তো অনেক ইস্যু আছে, 84টা ইস্যু আছে, এরাও একমত হইতে পারে নাই। আপনি পয়েন্ট ব্ল্যাঙ্ক আমার ইয়েস নো মতামত চান কি করে? আপনি যদি একটা ইস্যু হয়, ধরেন একটা ইস্যু হলো, একটা ইস্যুতে যদি হয় যে আপনার গণভোটে মতামত চাইলেন, আমি ইয়েস নো করলাম, সেটা পার্লামেন্টে যা অনুমোদন। এই গণভোটে এটা একটা স্বীকৃতি, জনগণের স্বীকৃতি, এটাও সংসদে পাশ হতে হবে। সংসদ যখন হবে এটাও পাশ হতে হবে। তো সুতরাং আমি কেন আমার যেটা হয় না, একমত না, আমি সেটাতে ইয়েস করবো কেন? তো এটা তো ব্ল্যাকমেইল করা হচ্ছে, জনগণকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। জুলাই 16-তে গণভোট দেওয়ার কারণে এটাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। দুই হচ্ছে ধরেন আপনার সংসদ, এই এনসিপি চাইছিল একই সাথে সংসদ নির্বাচন এবং গণভোট হবে। গণভোটে যেটা প্রথম হয়েছিল, মানে 72 সালে হয়েছিল আমাদের বাংলাদেশে, যে ওইটাই গণপরিষদ হিসাবে কাজ করে এই জুলাই সনদ দিয়ে তারপরে। জনাব রাজ্জাককে একটু জানতে চাই যে এর আগে তো দেশে 3টি গণভোট হয়েছিল, সেখানে আমরা দেখেছি যে ব্যালটে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখার নজিরও ছিল সেখানে। সেদিক থেকে জনমনের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে আমাদের এই গণভোট? এই গণভোটের পদ্ধতি আসলে কি হওয়া উচিত? আপনি এর আগেও বলেছেন, আরেকটু জানতে চাই আপনার কাছে। আমি বলি, যেটা আপনি বললেন বাক্স ভর্তি ছিল, সেগুলো তো অন্য কথা, সেটা তো অন্য কথা। আপনি দুর্নীতি করেন, আপনি যদি রেগিং করেন, সেটা তো অন্য চ্যাপ্টার। এখন হবে কি হবে না সেই কথা আমি বলছি না। গণভোট হলো সবার ঊর্ধ্বে, গণভোট সংবিধানের ঊর্ধ্বে। গণভোট হওয়ার পর সংবিধানের সম্মতি দেওয়ার কিছু নাই। আমি চ্যালেঞ্জ করছি, গণভোট যখন হয়ে যাবে ইট ইজ ফাইনাল। এখন এটার আমরা একমত হইতে পারে নাই, নোট অফ ডিসেন্ট আছে বলেই তো গণভোট। গণভোটে বলা হবে জুলাই সনদ বাস্তবায়ন চান কি চান না, তখন তার ডিসেন্ট ফিসেন্ট থাকছে না, তখন সবগুলো থাকতেছে। ওকে, তখন এটা চূড়ান্ত হয়ে গেল। এখন হবে কি হবে না, আগে না পরে সেটা আপনাকে বললাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে
আপনাকে আরেকটা কথা বলি, ভাই বলছে সরকার যদি অবৈধ হয় তাহলে আপনি তার নির্বাচনটা চাচ্ছেন কেন? সে নির্বাচনটা তাহলে কি? সুপ্রিম কোর্ট বলছে সাংবিধানিক সংকট যখন হয়, সাংবিধানিক শূন্যতা যখন হয়, এইরকম পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। ফুল স্টপ। এরপর আর সুপ্রিম কোর্টে কোনো ফাংশন নাই, সরকার হয়ে গেল। সরকারটা কি সরকার হইল? অন্তর্বর্তীকালীন সরকার। উনি যে বলেন আমি ওত নিছি, ইয়েস উনি ওত নিছেন, রাষ্ট্রপতি তারে ওত দিছে। কি বলছেন? আমি সংবিধান সমুন্নত রাখবো। কোন সংবিধান? অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান। এখন অন্তর্বর্তী সরকারের ওটা সংবিধান কোথায়? বলতেছি তো আপনাকে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানটা হলো উনি যা করছেন, উনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছেন আপনি মেনে নিচ্ছেন, এটাই ওনার সংবিধান। উনি যা কিছু করছেন, উনি বলছেন ওনার মেয়াদ ছিল না। ওনারা যে বললো বঙ্গভবনে ছিল, ওনারা কেউ মেয়াদ দিতে পারেন নাই তার। ওনার মেয়াদটা উনি নির্ধারণ করছেন যে অল্প সংস্কার হলে ডিসেম্বরে যাব, আর বেশি হইলে আমি জুনে চলে যাব সংস্কার নির্বাচন দিয়ে। ওনার মেয়াদটা উনি নির্ধারণ করছেন, বিকজ অ্যাবসোলুটলি সে অ্যাবসোলুট, এবং ওনার সিদ্ধান্ত চলছে, নো অপশন। কারণ উনি অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সংবিধান দিয়ে চলছে এবং সেটা অলিখিত আছে, সেটাই বাস্তবায়ন হতে যাবে সামনে। আজকে জুলাই সনদের ভিতরে অনেক কিছু ঢুকছে, জুলাই ঘোষণাপত্র আসছে, সব কিছুর ভিত্তি হইতেছে এবং একটা ভিত্তি দিয়ে আপনি যাবেন। আপনি ওই সংবিধানে আপনি ঢুকতে পারবেন না যেটা আগে ছিল। আর 4 নম্বর আসেন এই সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার, তো আপনাকে বললাম। আরেকটা কথা আনছেন জনগণ, এই যে মতবিরোধ থাকবে যেটা উনি বলছেন, মতবিরোধ আপনি জনগণকে কিভাবে অ্যাপ্রোচ করবেন একজন প্রার্থী? আপনি মতবিরোধ যেটা বলতেছেন, রাজনৈতিক মতবিরোধ এক জিনিস, সেটা কোনটা? আপনি প্রথম আসবেন জনগণ, রাষ্ট্র এবং নির্বাচন। রাষ্ট্র গঠন করতেছি আমরা এই মুহূর্তে, মানে রাষ্ট্রটা কিভাবে চলবে সেই জিনিসটা। আর যখন নির্বাচনের প্রসঙ্গ, আপনার যার যার ম্যানিফেস্টো নিয়ে যাবেন, আপনার মতবিরোধ থাকবে, জনগণকে গিয়ে বলবেন আমরা ক্ষমতায় গেলে এই করব, আমরা ক্ষমতায় গেলে এইটা। আপনার পার্থক্য। রাষ্ট্র গঠনের বেলায় আপনি এত পার্থক্য কেন? আমার এত লোক মারা গেল, আমার আয়নাঘর ছিল, আমরা ভিকটিম, আপনি 16 বছর মাঠে নামতে পারেননি, আপনি এখন এখানে ঐক্যমত্য হওয়া ম্যান্ডেটরি। আপনি বারবার সংবিধানের উপরে বলতে কিছু নাই, যা কিছু পরিবর্তন হবে সেটা আগের সংবিধানের চেয়ে উপরেই থাকবে। কারণ পরিবর্তন আপনি পার্সোনাল লাইফে দেখেন না, ঘর ভেঙে ঘরের পরিবর্তন করেন, আগেরটা থাকে না। এই যে ভেগ টার্ম, এইগুলা বোঝানো যাবে না। আর গণভোট জনগণ খুব ভালো বোঝে যে এই 1400 সন্তান মারছে, তারপরে এত লোক আহত হয়েছে, আয়নাগরের লোক রাখছে, এইগুলা যাতে ভবিষ্যতে না হয়, কেউ যাতে স্বৈরাচার না হইতে পারে, সেই জন্য প্রক্রিয়া নিছে জুলাই সনদ। আমি তো নিশ্চিত করে বলতে পারি এটা সমস্ত জনগণ অ্যাকসেপ্ট করবে। আর আমাদেরও নৈতিক দায়িত্ব থাকবে এই জুলাই সনদ হানা ভোটের ফেলায় সবাই স্বতঃস্ফূর্তভাবে বাস্তবায়নের পক্ষে ভোট দিতে হবে। উই ওয়ান্ট চেঞ্জ। সবাই বলে আমরা চেঞ্জ চাই। চেঞ্জ চাইলে আপনি চেঞ্জ করেন না কেন? নূহ নবীর আমলের বিষয় নিয়ে পড়ে থাকতে হবে এখনও আমাকে? 53 বছর আগের জিনিস পরিবর্তন হইতে পারে না? আপনার প্রত্যেকের ব্যক্তিগত জীবনে পরিবর্তন হয়, পুরান গাড়ি চেঞ্জ করে নতুন গাড়ি কেনেন, সেটাকে বিক্রি করে কেনেন, এগুলো তো সব চেঞ্জ লাইফের। আর সংবিধান এটা তো রাষ্ট্র, জনগণের ইচ্ছায় সংবিধান হবে, ইট ইজ ম্যান্ডেটরি। এই যে সুপ্রিম কোর্টে আসতে বিএনপির সদিচ্ছার অভাব আছে কিনা? বিএনপির সদিচ্ছার অভাব আছে কিনা জানি না। আমরা অ্যাকশনে যদি দেখি, অ্যাকশনে দেখলে আমরা বুঝি যে রাষ্ট্রের জন্য যেটা বলুক, যে এই গণভোটে যেটা চাচ্ছে সেটা রাষ্ট্রের জন্য অমঙ্গলজনক, কেউ কি বলতে পারে না। পিআর পদ্ধতির কথা কোন দল বলতে পারছে এটা এই রাষ্ট্রের জন্য, জনগণের জন্য ক্ষতিকারক? মাই চ্যালেঞ্জ, তারা ব্যাখ্যা দিয়ে বুঝাক যে পিআর পদ্ধতি রাষ্ট্র এবং জনগণের জন্য ক্ষতিকারক। সরকারের জন্য ক্ষতিকারক আমি শুনতে যাব না, রাষ্ট্র এবং জনগণের জন্য ক্ষতিকারক যেটা বুঝাবেন। যদি বলে গণভোটটাও রাষ্ট্র জনগণের ক্ষতিকারক, আমি মেনে নিব। আমি সকাল বিকাল এটার জিকির করবো, এটার বিরুদ্ধে, এই গণভোটের বিরুদ্ধে। একটু জানতে চাই যে পিআর পদ্ধতি আসলে যে দলগুলো বলছে কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না, আসলে কার স্বার্থে? যেমন জামাত বলছে পিআর পদ্ধতি চাই, কার স্বার্থে জামাত এটা পরিষ্কার বলি আমি, এখানে কোনো প্রেম নাই। রাষ্ট্রের সাথে রাজনৈতিক দল কোনো প্রেম করে না, অন্য দেশ আমার দেশের সাথে কোনো প্রেম করে না, সবাই তার স্বার্থ নিয়ে ঘোরে। আমি বাজারে ঘুরি, আমারও একটা স্বার্থ আছে। কিন্তু আপনি যখন দেশ গঠন করার একটা সুযোগ আসছে, তখন পিআর পদ্ধতি জামাত ইসলাম চায়, মনে করেন মেইনলি সে উদ্যোক্তা। আপনি মনে করেন উনি একেবারে প্রেমে গদগদ বাংলাদেশের জন্য। পিআর পদ্ধতি হইলে কি হবে? উনি 35-40টা সিট পাবেন, বাংলাদেশে কেউ ঠেকাইতে পারবে না। 35-40টা সিট আমি বলে দিচ্ছি। পিআর পদ্ধতি যদি হয়, বিএনপি 135 থেকে 40টা সিট পাবে। এখন আসেন, যদি পিআর পদ্ধতি না হয় তাহলে বিএনপি 200 সিটের বেশি পাবে আজকে পর্যন্ত।
কাজে উনি ওনার স্বার্থে চাচ্ছেন না, এবং আমি সেটা তাদের দোষও দিচ্ছি না, তারা তাদের রাজনীতি করে তার স্বার্থ দেখবে। কিন্তু আপনার রাষ্ট্রকে যদি বিবেচনায় নেন, আপনার রাষ্ট্র চালাইতে হইলে আপনার একটা শক্ত বিরোধী দল লাগবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আপনি যদি মনে করেন গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি খালি ভোটে জিতে চলে গেলেন পার্লামেন্টে, হ্যাঁ, আপনার সামনে কিচ্ছু নাই, শুধু আপনি আর আপনি। আপনি যদি দেশের চিন্তা করেন, দেশের উন্নয়ন, দেশের রাষ্ট্র, জনগণের চিন্তা করেন, এবং আপনিও ব্যালেন্সের মধ্যে থাকবেন, আপনার পাহারাদার রাখতে হবে, তাহলে আপনাকেও চিন্তা করতে হবে যে শক্ত বিরোধী দল কীভাবে আনা যায়। লুকোচুরি খেলে নয়। এই যে লুকোচুরি চলতেছে অলরেডি, অমুক জায়গায় সিট ছেড়ে দিব অমুক দলের জন্যে, সেখানে কিন্তু আমার ভোটগুলো ওই দল পাবে। এটা প্রতারণা, এটা প্রতারণা। কাজে পিআর পদ্ধতি যারা চাচ্ছে, যে চাচ্ছে তার স্বার্থে, যে চাচ্ছে না তার স্বার্থে, দুইটা, যারা চাচ্ছে না তারা একবার জাতির উদ্দেশ্যে বলুক যে পিআর পদ্ধতি হইলে দেশের এবং জনগণের এই ক্ষতিটা হবে। যদি বুঝাইতে পারে আমি তাদের সমর্থন করব। ধন্যবাদ। জনাব আজিজ, পিআর পদ্ধতিতে আপনারা চাচ্ছেন না, মানে বিএনপি চাচ্ছে না কেন? আসন কমে যাওয়ার ভয়ে? রাজ্জাকি ভাই যেটা বলবেন। এটা হতে পারে, কিন্তু পিআর পদ্ধতি নিয়ে আমি সমকালে বিরাট লেখা লিখেছিলাম। সেখানে আমি একটা শর্ত জুড়ে দিয়েছিলাম যে যে দেশে উন্নত মানের গণতন্ত্র নাই সে দেশে পিআর পদ্ধতি দেশের জাতির জন্য ক্ষতিকর। কারণ হচ্ছে, আমি উদাহরণ দিয়ে বলি যে এই যে বিএনপির সাথে যে দলগুলি মুভ করে চলছে, এদেরকে কয়েকটা ছোট দলকে ইন্ডিকেশন দেওয়া হয়েছে যে তুমি ওই সেটে ইলেকশন করো, তুমি ওই সেটে ইলেকশন করো। একজন বাস ওই ইঙ্গিত পায়, তার কোনো লোক নাই, জন নাই, এলাকায় চলে গেছে। 17 বছর তাদের অন্তত 8-10টা প্রার্থী রয়েছে, দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে শেষে উল্টায় গেছে, উল্টায় এখন সব পিআর পদ্ধতি কিন্তু ক্লিয়ার কথা, পিআর পদ্ধতিতে চায়। তো তাহলে আপনি যদি পিআর পদ্ধতি করেন তাহলে তো হর্স ট্রেডিং হবে, একটু স্বার্থ ব্যাঘাত ঘটলে উল্টায় যাবে। এটা তো পাহারা হয় সরকারের। না না, এটা নেপালের মতো হবে, সরকার 12 বছরে 17 বার পতন ঘটবে, শ্রীলঙ্কায় পিআর পদ্ধতি, দেশটা তো শেষ, দেশটা তো শেষ। তো আমি পিআর পদ্ধতিতে বিষয়টা হলো, পিআর পদ্ধতি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সংগঠনের ভিতরে রাজনৈতিক চর্চা না থাকবে এবং দেশের রাজনীতিবিদরা দেশ এবং জাতির স্বার্থে মানে অবিচল না হবে, ততক্ষণ পর্যন্ত পিআর পদ্ধতি প্রপারলি ফাংশন করবে না। যেমন ধরেন আমি বলি, আমাদের দেশে শেখ হাসিনা পালিয়ে গেছে, ওখানেও তো দেশত্ববোধ আছে। আপনি শেখ হাসিনাকে পার্লামেন্টারি পার্টি বসে তাকে আশ্রয় দিয়েছে, ওখানে মোদি দেয় নাই, কিন্তু ওখানে রাহুল গান্ধীও ছিল, বিরোধী দলও ছিল। অর্থাৎ এটা দেশের সিদ্ধান্ত নিয়ে। আমাদের দেশে কোনো ইস্যুতে একমত, ওই যে জুলাই সনদ, সবাই তো রাজি। জুলাই সনদ, এ দেশের 18 কোটি লোক, জুলাই সনদ হওয়া উচিত। সরকার এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে প্রথমে, এরপরে এখন পার্টিগুলো বসে মালিকানা সাইজা নানান রকম বেজাল লাগাইছে। এখন গণভোট দিবে, গণভোট কোথায়? যদি রাজাকি ভাই যেমন বলে অমুকটাই তমুকটাই, গণভোট কোথায়? শেখ হাসিনা তো গণভোট, এই সংবিধান তো বাতিল করে দিছে। গণভোটের জন্যই হবে কিনা, সেটার জন্যই তো গণভোট লাগে, যে গণভোট আবার ইন্ট্রোডিউস হবে কিনা, সেটা আছে নাকি? নাই তো। গণভোট কি? গণভোট তো ইলিগেল এখন। গণভোট কি? গণভোট তো সংবিধানে নাই। আপনি বলেন তাহলে গণভোট দিবে কি করে? আবার গণভোটের ভিতরে সবাই একমত না, আমি এসনো কেমনে দেব? তাহলে সবগুলো, যে সবগুলো নোট অফ ডিসেন্ট আছে, একমত হয়েছে যতগুলো আছে সবগুলো লিখে দিক, সবগুলোর ভিতরে আমি ক্রস টিক দেব, তাহলে তো আমার আমার গণভোটের ব্যাপারে আমি পিআর সিস্টেমে আর একটু ব্যাখ্যা দিতে পারলাম না যে। আচ্ছা, আমি জি শুনি আপনার ব্যাখ্যা, শোনেন একটু সংক্ষেপে শুনি। পিআর সিস্টেমে যেটা রাজ্জাকি বলছে ঠিক, কারণ পিআর সিস্টেমে গেলে অনেক দল, যেমন জামাতে ইসলাম এবং হাত পাখার ইসলামিক আন্দোলন, তারা কিন্তু প্রথম পিআর সিস্টেম চাইছে 1/11 সময় দরখাস্ত দিয়ে। গোলাম আজমের বই লেখা আছে পিআর সিস্টেমে, আমি সমকালে লিখছি, ডকুমেন্ট আছে, আমার ছবি দিয়ে ছাপা হয়েছে, হ্যাঁ, বিরাট করে। তো যাই হোক, পিআর সিস্টেমে আমাদের দেশে ফিজিবল না, একদমই ফিজিবল না। পিআর সিস্টেম গেলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির স্বরূপ হয়ে যাবে। এটার কারণটা হচ্ছে, আপনি দেখেন পিআর সিস্টেমে, আপনি পিআর সিস্টেম যে যাবেন, যাওয়ার পরে ধরেন নির্বাচন হবে, আপনি স্বতন্ত্র নির্বাচনের সুযোগ রাখবেন না? রাখবেন তো, রাখতেই হবে।
স্বতন্ত্র ভোট ইলেকশনে করলো। ধরেন এখন হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, তারা স্বতন্ত্র, তারা মনে করলো এই দেশের তাদের প্রায় 9-10% ভোট আছে, তারা ইলেকশনে 9টা প্রার্থী দিল, দিয়ে ওরা ওদেরই ভোট দিল। ও তো ঠিকই যা 5টা হোক 6টা হোক 9টা হোক জিতে যাবে। জিতে যায় দৈনিক পার্লামেন্টে বলবে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, পাহাড়ের লোক এক গ্রুপ চায় স্বাধীনতা আর এক গ্রুপ চায় স্বায়ত্তশাসন, তাই না? ওরাও গোট বাই দেয়া, ওরাও ধরেন দুটো জিতলো, জিতে এসে বললো অনেক মতের তৈরি হবে পার্লামেন্টে। আমি আসবো, এটা তো আছেই। তারপরে ধরেন যেটা রাজ্যকে ভাই আগে বলছে, কোন পার্টি একক সংখ্যাগরিষ্ঠ পাবে না, পাবে না। তখনই হবে কি হাং পার্লামেন্ট হবে, তখনই যেই স্বার্থের ব্যাঘাত ঘটবে রাজনীতিবিদদের উপরে আস্থা রাখার মতো না। তো কারণ তো জাতীয় স্বার্থে তো একমত হয় না, জাতীয় ইস্যুতে একমত হয় না। তো সুতরাং তখনই হবে কি হাং পার্লামেন্ট হবে, যখনই দেখা যায় যে এই যে এখন যেমন বিএনপির দোষ করতেছে, নোট অফ ডিসেন্ট দিছে, ওরকম করে বিএনপির আরেকটা লাগাই দিয়ে সব ওই গুড়াগাড়া পার্টি নিয়ে একমত হয়ে সরকার ফেল করে। ধন্যবাদ। তো দেশের স্থিতিশীলতা থাকবে না। জনাব রাজ্জাকি একটু জানতে চাই যে আজিজ ভাই যেটা বললো যে পিআর পদ্ধতি আমাদের দেশের জন্য সুইটেবল না এবং এখানে অনেক মতের তৈরি হতে পারে, দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে কিনা। প্রথম কথা হলো যে আমার কাছে রাষ্ট্র জরুরি, রাষ্ট্রের জনগণ জরুরি না সরকার জরুরি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। নেপাল শ্রীলঙ্কার যে উদাহরণ দেয়, পিআর পদ্ধতির জন্য সেই সরকার তাড়ানো হয় নাই, দুর্নীতিবাজের হিসাবে তাদের তাড়ানো হয়েছে, মন্ত্রী করে পানির মধ্যে পিটাইছে। তখন কি পিটানের বেলায় কইছে যে এই বেটা পিআর পদ্ধতি কী রে, পিটাইছে যে টাকা মারছস, দেশ লুট করছস। আমার দেশে তো পিআর পদ্ধতি নাই, সরকার পালাইলো কেন? আমার দেশে তো পিআর পদ্ধতি নাই, 2বার সামরিক শাসন আসছে কেন? আমার দেশে পিআর পদ্ধতি নাই, 111 আসছে কেন? পিআর পদ্ধতি নাই, তো ইউনূস সাহেব আসলো কেমনে? বুলশিট। এটাও জনগণের প্রতারণা করা হচ্ছে। প্রবলেম হইল সরকারের। জাপানের সরকার 5 বছরে 4বার বদলায়, ইটালিতে 6বার বদলায়, ব্রিটেনেও পাল্টাইছে। কারণ কি? আপনি কোনো সংস্কার আমি করতে পারি নাই। একটা সিম্পল লজিক দিই আপনাকে, শোনেন। পার্লামেন্টে, আমাদের দেশের পার্লামেন্টেরা কি করে? ব্রিজ কনস্ট্রাকশন দেখে, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে, বিল নিয়ে দৌড়াদৌড়ি করে, এটা তার কাজ না। কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ 53 বছরে খাচ্ছত আপনি চেঞ্জ করতে পারবেন না। সুতরাং পার্লামেন্টে যখন এরকম 135-40 সিট নিয়ে যে সরকার গঠন করবে, আর পাশে 40 সিটওয়ালা একজন, 40 সিট 30 সিটওয়ালা একজন, ইভেন জাতীয় পার্টি কিছু সিট নিয়ে যাবে, সবাই সিট নিয়ে যাবে, তখন কি হবে? মাঠে, একটা এক্সাম্পল দিই, মাঠে চাঁদাবাজি হইতেছে। আপনার সংখ্যা যে 2/3 মেজরিটি নিয়ে যে যাবে আর অন্য কেউ পার্লামেন্টে সব আউট, তখন কি হবে? চাঁদাবাজি যদি চলে, একটা ছোট দলের এমপি গিয়া যদি বলে, যদি পিআর সিস্টেমে হয়, তার দলের এমপিও থাকবে, সেখানে গিয়ে যদি বলে যে ভাই তুমি আমার এলাকায় চাঁদাবাজি করো না, সে যদি বড় দলের লোক হিসেবে পাত্তা না দেয়, সে তখন এটা আলটিমেটলি পার্লামেন্টে যদি চলে যায় তার এমপির কাছে, সে তখন ওই এমপি বড় দলের এমপিকে তার কাছে প্রশ্ন তুলবে। এরকম 5টা প্রশ্ন যখন তুলবে, তখন বলবে আমরা কিন্তু ভাই আস্থা তুলে নিব যদি চাঁদাবাজি বন্ধ না হয়। এই যে ভয়টা, আপনি বিশ্বাস করেন সমস্ত দপ্তর, গভর্নমেন্টের সমস্ত প্রতিষ্ঠান সব ঠিক হয়ে যাবে যদি এইরকমভাবে পার্লামেন্ট সাজাইতে পারেন এবং এই সরকার নড়ে বড়ে থাকে। কারণ আপনার যদি লোভ না থাকে, আপনি একেবারে সুপার পাওয়ার নেওয়ার জন্য ব্যস্ত কেন? আপনি যদি ট্রান্সপারেন্ট থাকেন, আপনি যদি স্বচ্ছ থাকেন, আপনার ভয়টা কিসের? আর যদি সরকার বদল হয়ে যায়, ওকে আমরা চালাইলাম না, এখন তোমরা চালাও, আবার যদি না পারো আমরা চালাবো, নাহলে ওরা চালাবে। এটা কি দেশের জন্য ভালো কিনা? অফকোর্স ভালো। সরকার বদল ইচ্ছে করলে সরকার বদল, মানে ইচ্ছা করার ব্যাপার না তো। পিআর পদ্ধতি হলো যে নানা মুনির নানা মত, নানা মত এখনো আছে। আপনি তো সরকার তো দেশ চালাবেন। আপনি এখন যদি মনে করেন 5 বছর মেয়াদ, একটা সরকার 2/3 মেজরিটি নিয়ে চলে আসলো, আমরা 6 মাস পরে দেখলাম যে ভালো লাগতেছে না, আপনি কিভাবে চেঞ্জ করবেন? সে বলবে আমার আরো 4.5 বছর বাকি, 4.5 বছর পর ভোট হবে, তখন আইসো। আমি 4.5 বছর কি এই অত্যাচার নিয়ে থাকবো? মানে স্বেচ্ছাচারিতা একটা, ডেফিনেটলি শতভাগ স্বেচ্ছাচারিতা চালানোর জন্যই আপনি পিআর প্রেফার করতেন। নাম্বার 1, পিআর পদ্ধতি ছাড়া স্বৈরাচার সরকার আবার সৃষ্টি হবে। সুতরাং এখানে গণভোট খুবই জরুরি। গণভোট হওয়ার পর
পিআর করবেন কি করবেন না সেটা পরের চ্যাপ্টার, কারণ আপনি অলরেডি আপার হাউসে পিআর নিয়ে কথা বলছেন যেগুলা জুলাই সনদের মধ্যে আছে। সুতরাং ওইগুলা জুলাই সনদের জন্য গণভোট ম্যান্ডেটরি, তারপর আমরা সেকেন্ড ফেজ দেখব কি হইতে পারে, কি হতে পারে। জি, সেটা সময় বলে দিবে। জনাব আজিজ, একটু আসতে চাই আপনার কাছে যে রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আরেকটা গণ অভ্যুত্থান হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, বয়স্ক উপদেষ্টাদের রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞ ও রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের পাঠ হয়েও কিছু করতে পারেনি। তারা এই বৃদ্ধ বয়সে নাতিপুতির সঙ্গে খেলাধুলা করার সময় কাটানোর কথা ছিল, কিন্তু এই বয়স্ক মানুষগুলোকে প্রলোভন দেখিয়ে উপদেষ্টা বানিয়েছে কতিপয় ছাত্র নেতৃত্ব, এবং তিনি এই ছাত্র নেতৃত্ব থেকে দোষারোপ করছেন। এই কতিপয় ছাত্র নেতৃত্ব কারা এবং এই প্রলোভনটা আসলে কি দেখিয়ে নিয়ে এসেছে? বিষয়টা হলো রাজ্জাকি ভাই বলছে যে সরকারে গেলে চাঁদাবাজি করে অনেকে, বা এইসব আছে। আপনি খেয়াল করে দেখেন, আপনার অ্যাসিড মারার ছিল এই দেশে, ছিল না? বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, তখন আইন করে মৃত্যুদণ্ড। অ্যাসিড মারা আছে? এখন নাই। এত সংস্কার কমিশন করলেন। এখন বেগম খালেদা জিয়ার আমল তো আরো 16 বছর আগে ছিল। না, ছিল। এখন বলছি চাঁদাবাজি যে হয়, দুর্নীতি হয়, এটার জন্য অনেক দেশে তো মৃত্যুদণ্ড আছে। আপনি আইন করলেন না কেন? এত সংস্কার করে এটা করতে কেন? আমাদের দেশের সবচাইতে বড় সমস্যা দুর্নীতি, সেটার জন্য কোনো আইন করলেন না। আমি একমত, দুর্নীতি করলেন না কেন? করলেন না কেন? দুর্নীতি তো বিএনপিও 5 বারে চ্যাম্পিয়ন হয়েছে, তখন আইন কেন হয়? এটা ভুল। তার আগে 2 বার ছিল সরকারে, প্রত্যেকবার রেজাল্ট দেয় 1 বছরেরটা পরের বছর। বিএনপি যখন সরকারে গেছে 91 সালে, তখন আওয়ামী লীগ তার আগে সরকারে ছিল। আওয়ামী লীগ 2 বার, পরের বারে অক্টোবরে এসে বিএনপি সরকারে গেছে। 2 বার আওয়ামী লীগ হয়েছে, 3 বার, পরের 3 বারে ওই ট্রেন চলছে আর কি। ওর থেকে শিক্ষা নিয়ে তারপরে আর 3 বছর হয়েছে। এটা কিন্তু রং ডিসিশন, যে বিএনপি রং মেসেজ বলতে চাচ্ছেন? রং না, এটা সঠিক নয়। আওয়ামী লীগ 2 বার ফার্স্ট হয়েছে, 3 বার, পরের 3 বার হয়েছে বিএনপি। ওই পরের 3 বার তারা তখন ব্যবস্থা নেওয়া উচিত ছিল, না নিয়ে ওইভাবেই দুর্নীতি চলছে। এখন দুর্নীতি সর্বগ্রাসী হয়ে গেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সব কিছু আছে, এখানে দুর্নীতির সংস্কারের ব্যবস্থা করা হয়নি কেন? এখন আপনি যেটা বললেন যে এখন যে কি প্রশ্ন করলেন যে বয়স্ক উপদেষ্টা, আরে বয়স্ক আমি আর উনি বসে আছি, 1 পয়সা চুরি করছে? আমি চুরি করছি? এই ছাত্ররা তো এখন এক্সিট চায়, ফ্রি এক্সিট। হ্যাঁ, ওরা তো চুরি করে গান করে ফেলাইছে। আপনার ভ্যান গাড়ির থেকে রুটি খায়। হ্যাঁ, তারা আবার 2টা টেলিভিশন দিছে। বলেন আপনি, একটা টেলিভিশন দেখেন না আপনি? একটা টেলিভিশনে কত কোটি টাকা লাগে? কোথায় টাকা পেল সে? আর টাকা ছাড়া কেন 2টা টেলিভিশনকে অনুমোদন দিল? 2 ছাত্রকে দিছে। তো আপনি এগুলো ধরবেন না? প্রত্যেকটা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টা, অধিকাংশ উপদেষ্টা বেনিফিট নিয়েছে এই সময়। তো দুর্নীতির বিচার করবেন না? সবার তো সেফ এক্সিট এই জন্যই দরকার। এই যে কথা বলে ভারতের সাথে কথা, ভারত কি সেফ এক্সিট দেবে? ভারত কি সেফ? তুমি ফৌজদারি অপরাধ করেছো বাংলাদেশে, তোমার বিচার হবে না? একদিন তো একদিন বিচার হবেই। আমি তো একটা আজকে দেখলাম যে ওরা সেফ এক্সিট তো দূরের কথা, ওদের মৃত্যু ঘটবে, হবে তো। আপনি যদি মৃত্যু ছাড়া তাদের সেফ এক্সিট নেই, এটা সার্জিস আলম বলেছে। হ্যাঁ, এরকম বলছে হয়তো সার্জিস আলম তো বিচার হবে। আপনার এই যে এলজেডি মিনিস্টার আছেন আসিফ ভুইয়া, যেখানে যায় সেখানেই আউলো বাজায়, সেখানেই আউলো বাজায়। হ্যাঁ, যত তার এলাকার যত করছে, হাঁসের মাংস খাওয়ার থেকে শুরু করে ওয়েস্টিনে কয়েকদিন ছাত্র থাকার সময় ওয়েস্টিনে গিয়ে খাইছে, হাঁসের মাংস খাইছে। বলেন না দেখি, আপনারা জানতেন? আমরাও তো ছাত্র ছিলাম। আমি ছিলাম ঢাকার বাইরে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র। হ্যাঁ, কিন্তু আমি তো দেখি যে ঢাকা ইউনিভার্সিটি গেলেই তো ওই খাইতেছে, ভ্যান গাড়ির থেকে আপনার সিঙ্গারা খাইতেছে, রুটি খাইতেছে, খাইতেছে। এইটাই তো লাইফ। কেউ টিউশনই করে। হঠাৎ করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তাদের বিচার হবে না? আপনি এই যে স্যার রাজ্জাকি ভাই বলতেছে, আমিও বলতেছি, আপনার এই সরকার নিয়ে তো অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নের তো উত্তর দিতে হবে। আজকে আপনারা জোর করে গণ অভ্যুত্থান নিয়ে হালাল করবেন, কোর্ট তো থাকবে, দেশের কোর্ট তো থাকবে। আমরা বেঁচে আছি তো আরো কয়েকদিন,
প্রয়োজনে আমরা শোকজ করবো। গণভোট পাইলেন কোথায় বলেন না? উনি তো অ্যাডভোকেট। গণভোট পাইলেন কোথায়? কোথায় গণভোট আছে? হাসিনা তো গণভোট খায় দিছে। আপনি গণভোট হবে কি না হবে এইটা আপনি সংবিধানে ঢুকান, তারপরে গণভোটে যান। তো এগুলো ইলিগাল না, তার সবটাই ইলিগাল। কিন্তু আমার শেষ কথা হচ্ছে একটি রাষ্ট্রে ভ্যাকুয়াম তৈরি করা যাবে না। আমরা এই দেশের মঙ্গল চাই। এই কারণেই আমার কথা হচ্ছে সততার সাথে যে সংস্কার করবে আমাদের জাতি হিসাবে একমত হতে হবে। ধন্যবাদ আপনাকে। জি, জনাব রাজ্জাকি, আপনার কাছে একটু আসতে চাই বা জানতে চাই যে নাহিদ ইসলাম বলেছেন কিছু উপদেষ্টা সেফ এক্সিট করছেন, আবার সার্জিস আলম বলেছেন যে মৃত্যু ছাড়া তাদের কোনো সেফ এক্সিট হবে না। হতাশা থেকেই কি এটা বলা হয়েছে, বা আপনার চোখে এমন কিছু পড়েছে কিনা কারা সেফ এক্সিট চাচ্ছেন? শোনেন, কাউরে যদি বলা হয় যে লোকটা সুস্থ না অসুস্থ, কিংবা একটা লোক সম্পূর্ণ সুস্থ কখন হয় জানেন? যখন মৃত্যু হয়। মৃত ব্যক্তির কোনো অসুখ থাকে না। কাউকে যদি প্রশ্ন করা হয় যে কোন লোকটা সুস্থ, মৃত ব্যক্তি সুস্থ। কারণ আপনি জীবিত যতক্ষণ আছেন আপনার শরীরে কোনো না কোনো সমস্যা বা অসুখ আছে। কাজেই আপনার মৃত্যু হইল সব থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা। এখন সেফ এক্সিট যদি সার্জিস বলে থাকে তাহলে মৃত্যু তার মুক্তির রাস্তা। এখন আজিজ ভাই যে কথাটা বলল, দুর্নীতির জন্য আইন করবেন। আইন কিন্তু চোখে দেখে বাংলাদেশের আইন। অন্য দেশেরটা জানি না, উন্নত বেশি একটু কম দেখে, আমাদের দেশের আইন চোখে দেখে। যে কথা উনি বললেন, ওনাদের মানে বিএনপির যে সবচেয়ে মাথার তাজ এবং গলার মালা, মাথার তাজ খালেদা জিয়া, গলার মালা তারেক রহমান। আপনি বলেন জিয়া অরফানেজ ট্রাস্ট ইস্যুতে 2 কোটি 3 কোটি টাকা এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকে রাখছে, সেটা 7-8 কোটি টাকা হয়ে গেছে। এটার জন্য তাকে 5 বছর দণ্ড, পরবর্তীকালে উচ্চ আদালত 10 বছরের দণ্ড দিয়ে দিল। অথচ জনতা ব্যাংক তসরুপ করা লোক, ইসলামী ব্যাংক লুট করা লোক, এরকম শেয়ার বাজার লুট করা লোক 15 বছর রাজত্ব করছে, আর ইসলামী ব্যাংক লুট করা লোক এখনও বহাল তবিয়তে আছে। তার মানে কি? দুর্নীতির বিচার কখনোই করা যায় না যখন রাজনৈতিক কোনো দলের একচ্ছত্র আধিপত্য থাকে এবং তারা শেল্টার দেয়। কাজে আইন দিয়ে কিছু হবে না। এবং এই যে কথাটা বলে, এই যে সরকার বদল হলে আজকে সরকারের ভিতরে অনেকে দুর্নীতি করছে বলে বলা হচ্ছে, আপনি তাদেরকে ধরবেন কেমনে, আটকাবেন কেমনে? এটাকে আটকাইতে হইলে পার্লামেন্টের যে জায়গাটা, মানে নির্বাচিত হয়ে যে পার্লামেন্ট হবে, সেখানে আপনি জিনিস 2/3 মেজরিটি পেয়ে যদি কেউ যান, তার সিদ্ধান্ত হবে চূড়ান্ত। সে যদি মনে করে ছেড়ে দিলাম, সে যদি তার আগেই তো তারা সেফ এক্সিট নিয়ে চলে যাবে। সেফ এক্সিট নিয়ে চলে গেলে ভিন্ন কথা। কেউ যদি পালায় যায়, ওই আমাদের তো একেবারে প্রাণ প্রিয় বঙ্গবন্ধুর কন্যা, আদর্শে ভরপুর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যিনি ছিলেন, তিনিও তো পালিয়ে গেছেন। সুতরাং আপনি কেউ পালিয়ে গেলে সেটা তো ভিন্ন আসপেক্ট। 2, এই 12-14 মাসে তাদের যে দুর্নীতির খতিয়ানটা আমরা ধরি, অবশ্যই দুর্নীতি আমি অ্যালাউ করি না, কিন্তু যদি দুর্নীতি করে থাকে তাহলে 53 বছরে বিগত রাজনৈতিক নেতারা কে কতখানি দুর্নীতি করছে সেটা নিয়ে কি আদৌ কথা হয়? এবং কালকে যখন নির্বাচনে বাংলাদেশে কেউ নাই, যে সরকারটা ক্ষমতায় যাবে সেই সরকারের কোনো বিশেষ লোক নিয়ে এই টকশোতে এসে 2টা শব্দ নেগেটিভ প্রয়োগ করবেন, মাই চ্যালেঞ্জ। কাজেই এই যে কথাগুলো আমরা বলি, খামাখা বললে লাভ নাই। আপনি এই দুর্নীতি দমন করতে হলে, এই নিয়ন্ত্রণ করতে হলে পার্লামেন্টের সরকার দুর্বল থাকতে হবে। কারণ আমার ওই জায়গাটা ধরতে পারলে, আর যখনই আমি 2/3 আই এম দ্য বস, তখন আপনি হবেন না। সুতরাং একটু যোগ করতে চাই যে পররাষ্ট্র উপদেষ্টা তার কিছুদিন আগে যে সাবের হোসেন চৌধুরীর বাসায় বিদেশি কূটনীতিকদের একটি বৈঠক হয়েছে। নির্বাচনের তো বাকি আর মাত্র কয়েক মাস, এর মধ্যে কূটনীতিকরা তার বাসায় গিয়ে বৈঠক করছেন। আপনার মতামত একটু জানতে চাই বিষয়। দেখেন, আমি জানি না সাবের হোসেন চৌধুরী সাহেব, আমি সেদিনও এক টকশোতে বলছি যে উনি কি আওয়ামী লীগের পক্ষে রিপ্রেজেন্ট করেন কিনা। 1 নম্বর, আমি যদিও বলছি যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী উনি ছিলেন, কিন্তু আজকে পর্যন্ত উনি আওয়ামী লীগের পদ হোল্ড করেন কিনা 1। 2, যদি হোল্ড করে থাকেন এবং আওয়ামী লীগের পক্ষে যদি উনি এই দূতের সাথে দেখা করে থাকেন, তাইলে সেটা অপরাধ হয়েছে এই কারণে যে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষেধ আছে।
এই নির্বাচন বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষেধ করা হয়েছে। এ কারণে 2 নম্বর, দূতেরা যদি যাওয়া, যেমন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এটা একটা স্বাভাবিক ঘটনা। স্বাভাবিক ঘটনা যদি হয়, আমরা পত্রিকায় যেটা পেয়েছি, ওনাদের গাড়ির ফ্ল্যাগ কিন্তু খুলে গেছেন, আইডেন্টিটি লুকানো ছিল, গাড়িতে ফ্ল্যাগ ছিল না, এবং যে দিক দিয়ে প্রবেশ করছেন অন্য দিক দিয়ে বের হয়ে গেছেন। তা এই যে বিষয়গুলা, আবার যদি পররাষ্ট্র উপদেষ্টা বলে থাকেন বিষয়টা স্বাভাবিক, এখন স্বাভাবিক বলতে কী মিনিং হয়? এরা কি গিয়ে বলছে যে তুমি আওয়ামী লীগরে রিপ্রেজেন্ট করো বা আওয়ামী লীগ নিয়ে দাঁড়াও, আওয়ামী লীগের পক্ষে দাঁড়াও, এটা কি ইনক্লুসিভ নির্বাচন দেখাইতে চায়, তেমন কিছু কি না? আবার দায়িত্বশীল দলের লোকেরাও বলছে এটা নিয়ে আমাদের এত কোনো হেডেক নাই। কিন্তু আপনি যদি রাষ্ট্রের বিধান মানেন, রাষ্ট্রে যেহেতু একটা নির্বাহী আদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা আছে, এবং যার সাথে দেখা করছেন উনি একটা হত্যা মামলা সহ 6টা মামলার আসামি, জামিনে উনি মুক্ত আছেন, সেক্ষেত্রে এগুলো পারেন কি না? এবং এটা যদি এই সরকার প্রিভিলেজ দিয়ে থাকে, তাহলে রাজনৈতিক দলের একটা ভূমিকা আছে। এই সরকারকে আর দোষ দিব না আমরা, এই কারণে হি ইজ আউটগোয়িং, চলে যাচ্ছে। দেশ আপনারা চালাবেন, দেশ আমরা চালাবো, কোনো শাউটিং তো নাই, কোনো ভয়েস তো নাই। তাহলে কি এই যে প্রিভিলেজ পাচ্ছে, এই যে খণ্ড মিছিলও করতেছে আওয়ামী লীগ, এই শেল্টার কি অন্য রাজনৈতিক দলরা তাদের ভয় দিচ্ছে না কি কারণে দিচ্ছে? এগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত। জনাব এম এ আজিজ, আপনি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন কিনা? বলতে চাচ্ছি। প্রথম কথা আমরা একটু ছোট করে শুনবো। প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে কি, উনি তো বড় অ্যাডভোকেট, পৃথিবীতে 6 মামলার খুনের আসামি এবং রিমান্ডে ছিল সেই ব্যক্তি জামিন পায় কিনা? পৃথিবীতে সাবের হোসেন চৌধুরী সাইডে পেয়েছে, এবং কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে ফ্লাড নামায় একদিক দিয়ে ঢুকছে, আর এক দিক দিয়ে এই রাষ্ট্রদূত বেরিয়ে গেছে। যদি বাপের বেটা হইতো, সরকার যদি হতো, জাতি যদি ঐক্যমত্য হতো, এগুলোকে অবশ্যই দেশ থেকে বহিষ্কার, আমরা সেটাই তো বলতেছি, বহিষ্কার করা উচিত। এই রাষ্ট্রদূতকে বহিষ্কার, সরকার একটা দুর্বল। না সরকার তো যাইব গেই, আমরা কি করলাম? সরকার যাবো কাকা, সরকার তো আছে এখনো, ধরেন এইটা বলুক না যে এইভাবে গেল কেন? একটা খুনের আসামি সে জামিন দিছে, এটা সরকারের ব্যর্থতা। তার কাছে দেখা করতে গেছে খুনের আসামি, রাষ্ট্রদূতটা কোন অনুমতি নিয়ে গেল, কোন প্রটোকলে গেল? তাদের তো একটা শিষ্টাচার প্রটোকল আছে। ফাঁক নামায় এক গলি দিয়ে ঢুকে আর এক গলি দিয়ে বেরোয়। এটা পররাষ্ট্র উপদেষ্টার স্বাভাবিক ঘটনা কিভাবে দেখছেন? যেহেতু তারা এক প্রকার লুকোচুরি করে, উনি তো ডিশ বানায় রাখছিল কয়েকদিন, কথা কইতে বোঝা যায় নাই। ওই তো জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা বানানোর পরে উনি তো মুখ বন্ধ আছিল। এখন মুখ বন্ধ হয়ে এখন আবার কি কয়, ওনার চাকরি যায়। চাকরির মায়া তো, এগুলো তো আমলা ছিল, হ্যাঁ, এগুলো তো চাকরি মায়া। কয় এগুলো স্বাভাবিক কেমনে ঘটনা হয়? আওয়ামী লীগের নেতা 6 মামলায় খুনের আসামি, তারে বেল দিয়ে দিয়েছেন, একটা অপরাধ করছেন, বিচার করেন নাই। আবার তার কাছে রাষ্ট্রদূত দল বেঁধে গেল, ফ্ল্যাগ নামায়া গেল। ফ্ল্যাগ নামাইল কেন রাষ্ট্রদূত? এদিকে বহিষ্কার করারও অপরাধ করেছে। অবশ্যই এই ক্ষমতা তো এই সরকারের নাই। আপনি দেখেন শেখ হাসিনা, শেষ কথা এক কথাই, এই সরকার এতই দুর্বল, যতই ভাববে, যতই কই সবার সমর্থন আছে, এই সরকার দেখেন আইসেই একটা এন্টি ইন্ডিয়ান স্টান্স নিছে। আপনি বলেন তো, শেখ হাসিনা প্রায় 30টা চুক্তি এবং সমঝোতা স্মারক লিখে গেছে, সব ভারতের অনুকূলে। আপনি বলেন একটা নিয়ে রিভিউ করছে, একটা প্রশ্ন তুলছে, একটা চুক্তি বাতিল করছে? এই সরকার পুরোপুরি পাবে, তারা আখের গোছানো, সবাই যে যাবে পারে লুটপাট করতেছে। ধন্যবাদ আপনাকে। আপনাদের দুজনকে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরকে সময় থাকলে আরও অনেক কিছু জানার ছিল, সেই সুযোগটি হচ্ছে না এখন। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।